ফুলশয্যার ঘর থেকে বেরিয়ে কৃপানের থেকে পদ্মকে বাঁচালো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রলয় এসে অগ্নিজিতের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে থাকে আর বলে, দাদা, ওকালতি করাটা ছেড়ে দাও। যে অন্যায় তুমি করেছো তারপরে আর কোনো কথা বলো না। তুমি না একজন উকিল, অ্যাডভোকেট মুখার্জি, এত ছলচাতুরি করলে কি করবে? আর এই হয়েছে তোমার জুনিয়র ভজন। ভজনের মাথায় যা পোড়া বুদ্ধি, আর এই বুদ্ধি নিয়ে এসেছে গীতার সাথে লড়তে। আজকে যদি তুমি সঠিকভাবে কেসটা লড়তে, তুমি নিজেও জানো কেসটা তুমি হেরে যেতে। এখন ছলে বলে কৌশলে তুমি গীতাকে টপকে যাওয়ার প্ল্যান করছো, তাই তো? লাভ হবে না। জানো তো দাদা, একটা কথা আছে, তুমি যতই ছলে বলে কৌশলের আশ্রয় নাও না কেন, তুমি যদি ঠিকঠাকভাবে সত্যের পথে না থাকো তাহলে তুমি জেনুইন হারবে। মিথ্যেটা কোনোদিনও চাপা থাকে না দাদা, ঠিক সত্যিটা বেরিয়ে আসে। একদিন হলেও তুমি গীতার কাছে হারবে, আর পার্মানেন্টলি হারবে। কৃপানের তো সবে জেল হেফাজত হয়েছিল আর তুমি তাকে বাইরে এনেছো বেল নিয়ে, কিন্তু এর পরের কিন্তু কৃপান আর ছাড়া পাবে না। ওর কিন্তু শাস্তি হবেই। তখন কি করে তুমি নিজেকে বাঁচাও আমিও দেখব। তবে তোমার যে একটা ভয় ছিল গীতার প্রতি, সেটা কিন্তু এখনও আছে। সেটা কিন্তু তুমি এখনও হারিয়ে ফেলোনি। অ্যাডভোকেট গাঙ্গুলি যদি এখনও তোমার সামনে এসে দাঁড়ায়, তোমার ভয়ে পা কাঁপে। তুমি সেটা অবশ্য বুঝতে দাও না, পাকা খিলাড়ি তো। অগ্নিজিৎ বলে, মুখ সামলে কথা বল প্রলয়, তুই কিন্তু আমার ভাই, ভুলে যাস না সে কথা। তুই মুখার্জি বাড়ির ছেলে। তখনই প্রলয় বলে, না দাদা, আমি সেই কথাটা ভুলে যাইনি। আর সেই কথাটা ভুলে যাইনি বলেই তোমাকে বলছি, শোনো, যেটা করছো অন্যায় করছো। অন্তত এই অন্যায়গুলো আর করো না। আর কত অন্যায় করবে বলো তো? এরপরেই জাগৃতি বলে, যাও তোমরা গীতাকে নিয়ে ওপরে যাও, ফুলের গয়নাগুলো দিয়ে সাজিয়ে দাও। তখনই মেয়েগুলো বলে, কিন্তু এই গয়না দিয়ে, মানে এগুলো তো খুব কম দামি। প্রলয় তখন বলে, তাতে কি হয়েছে? সব মানুষের তো আর সমান সামর্থ্য থাকে না। যার যা সামর্থ্য থাকে সেই অনুযায়ী পাঠিয়েছে। তাহলে অসুবিধাটার কি আছে? যেটা বললাম সেটাই করো, বুঝতে পারলে? এর মধ্যেই তখনই সাত্বিক এসে অগ্নিজিতের সাথে কথা বলতে থাকে আর বলে, আজকে রাতেও একটা বড়সড় ড্রামা হবে, মিলিয়ে নিও আমার কথা। যতই ভাবো না কেন ফুলশয্যার ঘরে পাঠানো হচ্ছে বলে গীতা চুপ করে থাকবে, তেমনটা মোটেই হবে না। ভজন বলে, কি বলতে চাইছিস বলতো, ক্লিয়ার করে বল। সাত্বিক তখন বলে, আমি আর কিছু বলবো না, সময় হোক নিজেরাই দেখতে পারবে কি হবে আর কি হবে না। এর মধ্যেই তখনই গীতাকে সবাই মিলে সাজিয়ে দিচ্ছে। গীতা নিজেও মনে মনে ভাবছে, এইসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে? আমি তো সত্যি বিয়ে করিনি, তাহলে কেন এই ফুলশয্যা, কিসের জন্য এত নিয়মকানুন? এর মধ্যেই মেহেক বলে, তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে। ছোটদা তোমাকে দেখে জাস্ট পাগল হয়ে যাবে। বিশ্বাস না হয় নিজেই একবার আয়নাতে দেখে নাও না, তোমাকে কতটা সুন্দর লাগছে। পদ্ম নিজের মতন কাজ করছিল। কৃপানকে দেখে পদ্ম ভয়ে থতমত খেয়ে গেছে। কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। পদ্ম তখন বলে, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও কৃপান দাদা, নাহলে কিন্তু অনেক বড় মুশকিলে পড়বে। কৃপান তখন বলে, তুই আমাদেরকে ভয় দেখাচ্ছিস পদ্ম? তুই জানিস রাস্তায় বেরোলে এখন সবাই আমাকে কি চোখে দেখছে? সবাই বলছে জানিস, একটা মেয়ে তার মাকে বলছে, দেখো দেখো মা, এই হচ্ছে কৃপান, আর এ একটা মেয়েকে খুব বাজেভাবে শ্লীলতাহানি করেছে। আমার মান সম্মানটা তুই নষ্ট করেছিস, তোকে তো এত সহজে ছাড়া যাবে না। কৃপানের 2-4জন বন্ধু বলে, দেখ কৃপান, তোকে বারবার করে বারণ করলাম, তুই সেই আবার একই ভুল করতে এসেছিস। তুই না সত্যি আমাদেরকেও এবারে মারবি, আমি বুঝতে পারছি। এর মধ্যেই গীতাকে তো মেহেক খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর তখনই গীতাকে নিয়ে ঘরে যাচ্ছে। তার মধ্যেই সাত্বিক চলে এসেছে আর বলে, তোমার এই ফুলশয্যা রাত কোনোদিনও রিয়েল ফুলশয্যা রাতে পরিণত হবে না। আমিও খুব ভালো মতন জানি, তুমিও খুব ভালো মতন জানো যে পুরোটাই এটা একটা নাটক। সেটা আমি কি জানি না ভেবেছো? সবটা জানি। তুমি হলে আমার ফুলশয্যার রাতের সঙ্গী। আমি এখনো ফুলশয্যা করিনি তোমার দিদির সাথে। ঘিনিকে আমি নিজের স্ত্রী বলেই মনে করি না। আর তো ফুলশয্যা, এই ফুলশয্যা রাতটা আমি তোমার জন্য তোলা রেখেছি, বিশ্বাস করো গীতা। আই রিয়েলি লাভ ইউ। আর গীতা তখন বলে, সাত্বিক মুখার্জি, মুখ সামলে কথা বলুন। আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছেন। এরপরই চলে এসেছে গিনি আর বলে, তোমার ভাতৃবধূ দাঁড়িয়ে রয়েছে ফুলশয্যার ঘরে যাবে বলে, আর তুমি এই সমস্ত উল্টোপাল্টা কথা কি করে বলতে পারো? সাত্বিক, তুমি কিন্তু ভালো করছো না। সাত্বিক তখন বলে, শোনো,
আমি কি করছি আর কি করছি না সেটা আমি তোমার কাছ থেকে জানবো না। একদম আউফাও কথা বলবে না। কি ভেবেছো তুমি? তুমি এরকমভাবে আউফাও কথা বলে যাবে? সেটা আমি মেনে নিতে পারবো না। আর তখনই মনে মনে গিনি ভাবতে থাকে, যা হচ্ছে সেটা মোটেই ভালো হচ্ছে না। সাত্বিক এইভাবে আমাকে অপমান করতে পারে না। আর তার মধ্যেই তখনই সাত্বিক বলে, গিনি তুমি একটা ঠগ, একটা জোচ্চোর। এই বলেই ঠাস করে একটা চড় মারে গিনি এই সাত্বিককে। আর শোনার পরেই তখনই গিনি বলে তুমি যে অন্যায়টা করেছো সাত্বিক, তার কোনো ক্ষমা হয় না। তুমি আমারই বোনের সামনে দাঁড়িয়ে, তোমার স্ত্রীর সামনে দাঁড়িয়ে তুমি এই নোংরা কথাগুলো বলতে পারো না। সাত্বিক তখন বলে, আলবাত পারি, 100 বার পারি। এইদিকে দেখা যায় কৃপান পদ্মর সাথে আবারও বাজে কিছু করার চেষ্টা করে। পদ্ম তখন বলে, ভালো হবে না কিন্তু, হাত ছাড়ো আমার, হাত ছাড়ো। কৃপান জোর করে হাত ধরে টানাটানি শুরু করে দেয় পদ্মর। পদ্ম ঠাস করে এক চড় মেরে দেয় কৃপানকে। আর তারপর ধাক্কা দিয়ে চলে যায় রান্নাঘরে। সেখানে গিয়ে খুঁজতে থাকে ফোন। আর তারপরেই এদিকে ফোন করে যাচ্ছে গীতাকে, কিন্তু গীতা এখনও ফোন ধরতে পারছে না। অন্যদিকে গীতা তখন বলে, আপনি যে অন্যায়টা করেছেন তার শাস্তি আপনি পাবেন। এরপর যখন সাত্বিক গিনিকে চড় মারতে যায় তখনই হাতটা ধরে নেয় গীতা আর বলে, বাড়ির বউকে গায়ে হাত তুলছেন আপনি, আর কত ছোটলোকগিরি করবেন বলুন তো। তখনই কাকিমণি বলে, তোমার দিদিও তো আমাদের বাড়ির ছেলের গায়ে হাত তুললো। তখন গিনি বলে, আপনি জানেন না কেন হাত তুলেছি? হাতটা কি আর এমনি এমনি তুলেছি? ও যদি এরকম অসভ্যতামি করতে থাকে আমি ওকে আবারও মারবো। এরপর চলে গেছে ঘরে গীতা। আর গীতাকে দেখে সাত্বিক তখনই স্বস্তিক বলে, আজকে আপনাকে দারুণ লাগছে, কোনো কথা হবে না। ঠিক তখনই কৃপান এসে পদ্মর হাতটা আবারও ধরে নেয়। পদ্ম ফোন তো করেই যাচ্ছে। এরপর গিনি দেখা যায় গীতা বুঝতে পেরেছে ফোনটা বাজছে। গীতা ফোনটা ধরেছে আর তখন পদ্ম চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, দিদি দিদি আমাকে বাঁচাও, কৃপান আবারও আমার কাছে চলে এসেছে। কথাটা শুনেই গীতা আর নিজেকে ধরে রাখতে পারে না। সমস্ত ফুলের অলংকার খুলে ফেলে বেরিয়ে যেতে চায়। তখনই স্বস্তিক বলে, কোথায় যাচ্ছেন আপনি? তখন গীতা বলে, আসছি। বাবুসোনা আবারও পদ্মকে অ্যাটাক করার চেষ্টা করেছে। আজ বাবুসোনার শেষ দিন, এই বলেই বেরিয়ে যাচ্ছে। আর তখনই সবাই জিজ্ঞেস করে, বিশেষ করে গিনি জাগৃতি জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ তুমি? এ কি, ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে আসলে কেন? তখনই গীতা বলে, আজ আমি আর ওকে ছাড়বো না, বলেই বেরিয়ে চলে যায়। তখনই গিনি বলে, কি হলো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই স্বস্তিক, স্বস্তিক তোমার বউ কোথায় যাচ্ছে? স্বস্তিক তখন বলে, ওর যেখানে যাওয়ার কথা ও সেখানেই যাচ্ছে বৌদি। ও যাচ্ছে পদ্মর কাছে। পদ্মকে আবারও শ্লীলতাহানি করার চেষ্টা করছে ওই কৃপান। তাই এবারে কৃপানের শাস্তি হবে চূড়ান্ত। ভজন তখন বলে, ওফ নো, এই ছেলেটা দেখছি কোনো কথাই শুনবে না। কি হবে এবারে? এবারে কে বাঁচাবে কৃপানকে? আর কেউ বাঁচাতে পারবে না। গীতা এবারে কৃপানকে শেষই করে ফেলবে। আর গিয়েই কৃপানকে ধরে উত্তমাদ্যম দিতে শুরু করে দিয়েছে গীতা।